সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং জুম্মা মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন পৃথিবীতে একটি দেশ ইসরায়েলকে পাগলের মতো ভালোবাসে। সেটি কোন দেশ যে দেশ ইসরায়েলকে এরকম পাগলের মতো ভালোবাসে এবং আনুষ্ঠানিকভাবে সে কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী আবার ঘোষণা করেন? তাদের ভালোবাসার ভেতরে কি এমন রসায়ন আছে, কেন এত ভালোবাসেন? এদিকে হোয়াইট হাউসের সূত্র উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যম, আল জাজিরা, এক্সপ্রেস ট্রিবিউন, এমনকি ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল পর্যন্ত খবর দিয়েছে যে ইরানের সাথে যে সমঝোতা হতে যাচ্ছে সেটা চূড়ান্ত হয়েছে। এখন শুধু ডোনাল্ড ট্রাম্প সাইন করলেই হয়। তবে এ ব্যাপারে ইরান কি বলছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই সাথে আজকে ইরান আমেরিকার শত্রুতা এবং ইতিহাসের বাঁকে বাঁকে ইরান কিভাবে আমেরিকাকে এড়িয়ে আপার হ্যান্ডে ছিল বা আছে, এ বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন শুরুতেই ভারত ইসরায়েল মধুর সম্পর্ক প্রসঙ্গ একটু আলোচনা করি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে, যার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ আছে, এমনকি দেশের ভেতরে দুর্নীতি করা, স্বজনপ্রীতি করা, ক্ষমতার অপব্যবহার করা এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান আছে, সেই নেতানিয়াহু জর্দান ভ্যালি সম্মেলনে, একটা সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে জানিয়েছেন যে পৃথিবীতে একটি দেশ আছে যে দেশ ইসরায়েলকে পাগলের মতো ভালোবাসে। তিনি বলেছেন একই সাথে যে যখন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ইসরায়েলকে অবৈধ এবং অগ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, বা অনেক দেশ যখন ইসরায়েলকে বয়কট করছে বা সম্পর্ক ডাউনগ্রেডেড করছে, তখন পৃথিবীতে একটি দেশ ইসরায়েলকে পাগলের মতো ভালোবাসে, সেই দেশটি হচ্ছে ভারত। তিনি একদম পরিষ্কার করে বলেছেন। কেন বলেছেন? এবং এই প্রেমটা, এই ভালোবাসাটা, এই যে পাগলের মতো ভালোবাসা, উনি তো বললেনই ভারত পাগলের মতো ভালোবাসে ইসরায়েলকে। তার মানে হচ্ছে যে এই ভালোবাসাটা মূলত ভারতের পক্ষ থেকে। এখন ভারত যদি এত প্রেম নিবেদন করে, এত ভালোবাসে, তাহলে আলটিমেটলি তার পক্ষ থেকেও একটা বেনিফিট, একটা রেজাল্ট আসবে, তার পক্ষ থেকেও একটা সাড়া আসবে। যেহেতু পারস্পরিক সুবিধার ব্যাপার, লেনদেনের ব্যাপার, সম্পর্কের ব্যাপার, স্বার্থের ব্যাপার, এটা তো আর মানুষের প্রেম না যে পছন্দ হলো না, ভালোবাসলাম না। একজন একতরফা পাগলের মতো ভালোবাসছেই, কিন্তু ওপাশ থেকে সাড়া নেই, কারণ পছন্দ হচ্ছে না। ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে স্বার্থের প্রশ্ন। যখন ভারত এরকম পাগলের মতো ভালোবাসে, তখন ইসরায়েল আলটিমেটলি তার ভেতরে সাড়া জাগে এইভাবে যে এই দেশটি আমাকে এত সাপোর্ট দিচ্ছে, এত ভালোবাসছে, তাহলে আমিও তাকে ভালোবাসবো, তার সাথে আমিও সম্পর্ক করবো, এটা স্বাভাবিক। এবং এটা কখন বলছে নেতানিয়াহু, কিন্তু সে কথা আরও পরিষ্কার করে বললেন যখন পৃথিবীর বিভিন্ন দেশ ইসরায়েলকে বয়কট করছে, অবৈধ রাষ্ট্র হিসেবে গণ্য করছে বা ঘোষণা দিচ্ছে, তখন ভারত সমস্ত সব কিছু পায়ে দোলে, পায়ে মারিয়ে ইসরায়েলকে ভালোবেসে যাচ্ছে। ব্যাপারটা এইরকম। দেখুন, পশ্চিমা বহু দেশ ইসরায়েলের ব্যাপক সমালোচনা করছে, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, বা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত, বা ইসরায়েলের যে সমস্ত ব্যক্তি, নেতানিয়াহু থেকে শুরু করে আরও কয়েকজন ব্যক্তির উপরে যে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি যে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই পরোয়ানা বাস্তবায়ন করবে বলে ঘোষণা দিচ্ছে। এই যে যুদ্ধ, ইরানের সাথে যুদ্ধ, হামাসের উপরে যুদ্ধ, লেবাননের সাথে যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের কারণে ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। তাতে গণহত্যার কথা বলা হচ্ছে যে এরা গণহত্যা চালিয়েছে, একদম স্বীকৃত। শুধু তাই না, এই যে আজকেই খবর দেখলাম, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসরায়েলকে যৌন নিপীড়ক রাষ্ট্র হিসেবে জাতিসংঘের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। কেন? জাতিসংঘ বলছে যে ইসরায়েল যেখানে স্থল অভিযানে যাচ্ছে বা স্থলভাগে যুদ্ধ করছে, তার মানে কোনো ভূখণ্ডের ভেতরে ঢুকে ইসরায়েলি সেনারা যুদ্ধ করছে, সেখানে যৌন নির্যাতন করছে নারী পুরুষ সব নির্বিশেষে সবার উপরে। তো এটা একটা ভয়াবহ অপরাধ, মানবাধিকারের লঙ্ঘন তো বটেই, জঘন্য পাপ এবং অত্যন্ত বড় অপরাধ, যেখানে জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের প্রায় সব মহলের সমর্থন পেয়ে আসছে ইসরায়েল, সেখানে এখন জাতিসংঘ সহ পশ্চিমা মহলের প্রায় সবাই ইসরায়েলকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে তার কীর্তিকলাপের কারণে। যেখানে যুদ্ধ করে ইসরায়েল, সেখানে মানুষকে রাখতে চায় না, একদম শেষ করে দিতে চায়। এই বিষয়গুলো বিশ্ব সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় ভালো চোখে দেখছে না। কিন্তু দুঃখজনক হচ্ছে যে নেতানিয়াহু এই বিষয়গুলো আমলেই নেয় না, গ্রহণই করে না। এই সমালোচনাগুলো গ্রহণ করে যে একটি যুদ্ধ হোক, যুদ্ধ হতে পারে, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে তো মানবিক আচরণ প্রত্যাশা করা হয় এবং এ ব্যাপারে তো ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, কিন্তু ইসরায়েল এগুলো মানে না, যার কারণে তার বিরুদ্ধে এরকম বড় বড় অভিযোগ। তো সেই জায়গায় পশ্চিমা যে সমস্ত দেশ ইসরায়েল সৃষ্টি করেছিল, সেই সমস্ত দেশের চেয়ে এখন ভারত ইসরায়েলকে বেশি ভালোবাসছে, পছন্দ করছে, তার সাথে এত সম্পর্কটা কেমন? ভারত হচ্ছে এশিয়ায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2022-23 অর্থ বছরে ভারতের সাথে ইসরায়েলের সামরিক অংশ বাদ দিলে, সামরিক চুক্তি লেনদেন এ সমস্ত বাদ দিলে 1077 কোটি ডলারের, অর্থাৎ 10.77 বিলিয়ন ডলারের লেনদেন হয়েছে ইসরায়েল এবং ভারতের ভেতরে। আর সামরিক খাতের কথা যদি বলি তাহলে একদম নগদেই বলি, এই বছরেই চলতি 2026 সালের এই যে মে মাস চলছে এখন, এই পর্যন্ত ভারত ইসরায়েলের কাছ থেকে 8.6 বিলিয়ন ডলার অর্থাৎ 860 কোটি ডলারের অস্ত্র কিনা চুক্তি করেছে ইসরায়েল থেকে ভারত। শুধু তাই না, আমি আর একটা প্রেক্ষাপট যদি তুলে ধরি তাহলে ভারতের সাথে ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা কেমন সেটা আপনারা আর একটু ক্লিয়ার হবেন। নরেন্দ্র মোদী গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েল সফর গিয়েছিল। 25 এবং 26 ফেব্রুয়ারি এই 2 দিন ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন, যখন ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের প্রচণ্ড উত্তেজনা চলছে, আপনাদের খেয়াল করা দরকার, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল, তার 2 দিন আগে তিনি ইসরায়েল সফর করেন এবং সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে ভারত এই সংকটে ইসরায়েলের পাশে আছে, ভারত ইসরায়েলের পাশে আছে। খেয়াল করুন জিনিসটা। এবং তিনি ওই সফরেই বলেছিলেন যে ইসরায়েল হচ্ছে ইহুদিদের ফাদারল্যান্ড আর ভারত হচ্ছে মাদারল্যান্ড। এই মাদারল্যান্ড কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, এই কথার গভীরতা অনেক বেশি, এর শেকড় অনেক গভীরে। তো নরেন্দ্র মোদী যখন ইসরায়েলকে ফাদারল্যান্ড এবং ভারতকে মাদারল্যান্ড বলে, এটা নিয়ে নানানজন নানান রকমের কথা বলছেন, নেগেটিভ কথাবার্তাও বলেছে, বিভিন্ন আকার ইঙ্গিতে অনেক কথা বলেছে, সেইগুলো আমি আর তুললাম না এখানে। তো এই মাদারল্যান্ড এটা সাধারণ কোনো ব্যাপার না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মানে ইহুদিদের জন্মদাতা পিতা যদি ইসরায়েল হয়, তাই লালন পালন করেছে ভারত, মা হিসেবে লালন পালন করেছে। সন্তানকে বুকের দুধ খাওয়ায় মা লালন পালন করে না, সেই কথা বলেছেন নরেন্দ্র মোদী। এটা সাধারণ কোনো কথা না।
তো ভারতের সাথে ইসরায়েলের বর্তমান সম্পর্কটা যে দ্বিপাক্ষিক লেনদেন তা কী রকম সেটা আমি আপনাদেরকে একটু বলি। এই যে ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করলেন, এই সময় তিনি ঘোষণা করেছিলেন ইসরায়েল এবং ভারত একটা উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে। উচ্চাভিলাষী, হাই অ্যাম্বিশাস। এই উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তিতে কি কি থাকতে পারে তার একটা ছোট্ট ফিরিস্তি আমি আপনাদের সামনে তুলে ধরছি। থাকবে শুল্ক কমানোর ব্যাপার, অর্থাৎ দুই দেশের মধ্যে যে লেনদেন হবে তাতে শুল্ক কমানো হবে। প্রযুক্তি এবং এআই খাতে সহযোগিতা। আপনারা সবাই জানেন এআই এখন সারা বিশ্বে কী করছে। ভারত প্রযুক্তিতে অত উন্নত না যত উন্নত ইসরায়েল। ইসরায়েলের কাছ থেকে এই এআই প্রযুক্তি নিয়ে আরও সহযোগিতা বাড়াতে চায়। সাইবার নিরাপত্তা খাতে দুই দেশ চুক্তি করতে চায়। এরপরে কৃষি এবং পানি ব্যবস্থাপনায় দুই দেশের ভেতরে চুক্তি থাকবে, লেনদেন থাকবে, বহু রকমের সহযোগিতা থাকবে। এছাড়া দুই দেশের মধ্যে ডিজিটাল পেমেন্ট সংযোগ প্রতিষ্ঠা করা হবে। আর কর্মী ও ব্যবসায়ীদের চলাচল যাতায়াত সহজ করার জন্য ভারতের প্রচুর সংখ্যক জনশক্তি ইসরায়েলে কাজ করে এবং ভারত থেকে জনশক্তি রপ্তানি করা হয়। এদের যাওয়া আসার ব্যাপারটা আরও সহজ করার একটা ব্যবস্থা থাকবে। তাছাড়া ভারতের যে সমস্ত ব্যবসায়ী বা ইসরায়েলের যে সমস্ত ব্যবসায়ী তারা দুই দেশে যাতে সহজে আসা যাওয়া করতে পারে সেরকম একটা ব্যবস্থা থাকবে। তো এই যে এত ঘনিষ্ঠতা, অথচ ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র হওয়ার কারণে জোট নিরপেক্ষ আন্দোলন যেটা ন্যাম যেটা, তারা কিন্তু এই বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বয়কট করত। একসময় দক্ষিণ আফ্রিকা ছিল বর্ণবাদী রাষ্ট্র, এই ন্যাম তাদেরকেও বয়কট করত। তো বর্ণবাদকে বয়কট করেছিল, অথচ ভারত আস্তে 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 সেই জায়গা থেকে সরে এসেছে। যদিও ভারত 1950 সালে 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হয়, 1950 সালে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিল না। 1992 সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে ভারত ইসরায়েলের সাথে। আর নরেন্দ্র মোদীর আমলে এসে সেই সম্পর্ক একেবারেই রমরমা। এর প্রধান যে কারণ, সেই কারণটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসরায়েল হচ্ছে বর্ণবাদী রাষ্ট্র এবং তারা প্রচণ্ডভাবে মুসলিম বিদ্বেষী রাষ্ট্র। তারা মুসলমানদের অস্তিত্ব রাখতে চায় না, এটা একদম সোজা কথা, চোখের সামনে দেখা যায়। একইভাবে ভারতও কিন্তু প্রচণ্ডভাবে মুসলিম বিদ্বেষী আচরণ করে, অন্তত ভারতের অঙ্গনে। পাকিস্তানের সাথে যে কোনো দেশের সাথে তার সম্পর্ক কিন্তু অনেকটা সম্প্রদায়গতভাবে নির্ধারিত হয়। আর যেহেতু তার সীমানার বাইরে সমস্ত সব কিছু নির্ধারণ করতে পারে না, সেই কারণে তার সীমানার ভেতরে মুসলিম সম্প্রদায়, বিশেষ করে সব সংখ্যালঘু সম্প্রদায় ভারতের নিপীড়িত, এতে কোনো সন্দেহ নেই। এটা একদম মশহুর, খুব বিখ্যাত আলোচনা। তারপরেও সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলিম। কারণ হচ্ছে হিন্দুদের পরেই তো মুসলিমদের অবস্থান। তার মানে যদি বাদ প্রতিবাদ কেউ করে তাহলে এই মুসলমানরাই করে। তো এই যে অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট যেটা, বিশেষ করে মোদী সরকার, বিজেপি সরকারের তো উত্থান একেবারে সাম্প্রদায়িক চেতনা থেকে, সোজা হিসেবে হিন্দুত্ববাদ, আর কিছু না। এদের উত্থান হচ্ছে হিন্দুত্ববাদ নিয়ে। আর ইসরায়েল যে রাষ্ট্রটা, তাদের উত্থান হচ্ছে ইহুদিবাদ নিয়ে। তাই হিন্দুত্ববাদ এবং ইহুদিবাদ দুটো ব্যাপারই উগ্র। আসলে কোনো এইরকম বিশেষ সেন্টিমেন্ট কোনো রাষ্ট্রে রাখতে পারে না, রাখা উচিত না, তাহলে সেই রাষ্ট্র গণতান্ত্রিক হয় না। কারণ আপনি তো আলটিমেটলি হিন্দুদেরকে পেট্রোনাইজ করবেন, অথবা আপনি আলটিমেটলি ইহুদিদেরকে পেট্রোনাইজ করবেন। তো এইটা তো গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না, অথচ ভারতকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। তো এই রকমের যে উগ্রবাদী বা সাম্প্রদায়িক চিন্তা, সম্প্রদায়গত যে চিন্তা, এই ইসরায়েল এবং ভারতের দুইজনের একদম মিল আছে, যার কারণে এই মুহূর্তে সবচেয়ে পৃথিবীতে ঘনিষ্ঠ সম্পর্ক ইসরায়েলের সাথে ভারতের এবং ভারতের সাথে ইসরায়েলের। এর একটা বড় কারণ হচ্ছে এটা, কিন্তু ইতিহাস ভিন্ন দিকে ছিল। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি এখন ইরান আমেরিকা যে চুক্তির বিষয়টা রয়েছে সেই চুক্তির বিষয়ে আসি। হোয়াইট হাউসের কয়েকটি সূত্রের বরাদ্দে বিভিন্ন গণমাধ্যম বলছে, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হবে, সমঝোতা হবে, সেটা একদম চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত হয়েছে। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার বাকি।
যতক্ষণ পর্যন্ত সিগনেচার না হচ্ছে আসলে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে চূড়ান্ত হলো। এবং আমি তো এ কথাও বলি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিগনেচার করার পরেও সেই চুক্তি বাতিল হতে পারে, সমঝোতা বাতিল হতে পারে। দেখা গেলো যে বাস্তবায়ন করার 7 দিন 2 দিন 4 দিন পরে বললো যে না আমরা এই চুক্তি বাদ দেবো, মানলাম না। কি করবেন, কি করার আছে? কিছুই করার নেই। এটা হতে পারে। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেই যে শেষ কথা তা কিন্তু না। 2 পক্ষের সমঝোতা চূড়ান্ত হয়েছে, তার মানে ইরান আমেরিকার আলোচনা হয়ে সমঝোতা হয়েছে। কিন্তু যদি দেখা গেল যে আমেরিকা কোনো একটা চেঞ্জ করে দিয়ে সই করে বলছে এটা চূড়ান্ত ঘোষণা, তাহলে তো ইরান মানবে না। সেক্ষেত্রে এমন আশঙ্কাও আছে। তাহলে সমঝোতা হলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই সেটা শেষ কথা না, সেটা শেষ হয়ে যাচ্ছে না। ইরানেরও সে থাকতে হবে, ইরানের পক্ষ থেকেও চূড়ান্ত ঘোষণা আসতে হবে। তবে আমরা বলবো যে হ্যাঁ, সমঝোতা হলো এবং এটা বাস্তবায়ন করতে যাচ্ছে। বাস্তবায়ন করার পরে যদি সেটা স্মুথলি চলে, যুদ্ধবিরতির লঙ্ঘন না হয়, তাহলে সেটা অন্য কথা। তবে একটা ট্যাকটিক্স আমরা দেখছি ইসরায়েল এবং আমেরিকার, ইরানের সাথে বা লেবাননের সাথে বা ফিলিস্তিনিদের সাথে আমেরিকা বা ইসরায়েল এরা যুদ্ধবিরতি চুক্তি করে মার ঠিকই ভিতরে দিতেই থাকে, তারা হামলা চালাতেই থাকে। এই যে লেবাননের সাথে কিন্তু ইসরায়েলের যুদ্ধবিরতি আছে, অথচ প্রতিদিন কি পরিমাণে কি ব্যাপকভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে। উপায়হীন হয়ে লেবাননের যে প্রতিরোধ গোষ্ঠী তারাও হামলা চালাচ্ছে, জবাব দিচ্ছে। এবং এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এবং তো 23-24 জন বা তারও ইসরায়েলের পক্ষ থেকে সম্ভবত 23 জনের কথা বলেছে সেনা মারা গেছে। এইসব সেনাদেরকে এমনি মেরেছে। লেবাননের ভিতরে ঢুকে জায়গা দখল করে একের পর এক শহর খালি করে দিতে বলছে এবং সেখানে হামলা চালাচ্ছে। এমনকি রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে। এর মানে আমি এই কথাটা তুললাম আমি এই কারণে যে চুক্তি হয়ে গেলেই যে সেটা স্মুথলি চলবে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে হামলা চালাবে না তা না। তবে ইরানের পক্ষ থেকেও সম্ভবত পাল্টা জবাব দেওয়া হবে। ইরান এটাও মনে করবে না যে আমার সাথে চুক্তি হয়েছে, আমার এই চুক্তি বাস্তবায়ন করার সময় যদি আমি আবার আমেরিকা হামলা চালিয়েছি, আমি যদি হামলা চালাই তাহলে কেমন হবে, হয়তো সেটা করবে না ইরান। আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর হামলা করলে ইরানের পক্ষ থেকেও পাল্টা জবাব হবে। ব্যাপারটা এরকম হয়ে থাকতে, তা সে যুদ্ধবিরতির ভেতরে হোক আর বাইরে হোক। কারণ ইরানের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যুদ্ধবিরতির ভেতরে যদি আমেরিকা হামলা চালাতে পারে তাহলে আমরা কেন জবাব দিতে পারবো না। তো এই যুদ্ধবিরতির যে ব্যাপারটা, এটা 60 দিনের জন্য চলবে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এখন যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানো হবে যদি চুক্তি চূড়ান্তভাবে সই হয়। এই 60 দিনের ভেতরে ইরান এবং আমেরিকার ভিতরে আলোচনা হবে। তাতে হরমুজ প্রণালী খুলে দেয়া, তারপরে পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু ইরান তো আগেই তার রেড লাইন বলে দিয়েছে যে পরমাণু কর্মসূচি বন্ধ করা হবে না, সমৃদ্ধ ইউরেনিয়াম কারোর হাতে দেওয়া হবে না, এবং হরমুজ প্রণালী কোনো মতে আগের অবস্থায় যাবে না, কন্ট্রোল যেভাবে হোক ইরান এবং ওমানের হাতে থাকবে। সেক্ষেত্রে এই জায়গায় সম্ভবত ইরান আপোস করবে না। দেখা যাক কীভাবে প্রাথমিক চুক্তিটা আগে হোক, তারপরে দেখা যাক পরে বৃহত্তর চুক্তি হয় কি হয় না। সুপ্রিয় দর্শক, আমি এই আলোচনায় একটা বিষয় আনতে চেয়েছিলাম যে ইতিহাসের বাঁকে বাঁকে ইরান এবং আমেরিকার সম্পর্ক কিভাবে চলেছে এবং কিভাবে ইরান আপার হ্যান্ডে ছিল। আমি সেই আলোচনাটুকু এখানে করতে পারলাম না, কারণ ডিউরেশন অনেক বেড়ে যাবে। একটু ধৈর্য ধরুন, আশা করি আজকে রাতের ভিডিওতেই এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাই। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমেরিকা এবং ইরানের ভেতরে যে চুক্তি হতে যাচ্ছে বলে হোয়াইট হাউসের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, আপনারা কি ধারণা করছেন, আপনারা কি আশা করছেন যে আসলে চুক্তিটা কি ফাইনালি হতে পারে, নাকি আবারও এই চুক্তি হুমকির মুখে পড়বে, বাতিল হয়ে যেতে পারে? আপনারা প্রেডিকশন করুন, কারণ যদি চুক্তি হয় তাহলে 2-1 দিনের ভেতরে হয়তো ঘোষণা চলে আসবে। আপনাদের প্রেডিকশনটা কি হয় দেখতে চাই। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।